সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজ পয়লা ফাল্গুন, ফুল ফুটুক বা না ফুটুক, আর আজ বসন্ত। চারিদিকে গাছে গাছে কচি কচি পাতা, নবীন একটা সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্যময় একটা দিন, তাই না? আর পাশাপাশি আর একটা ফেব্রুয়ারি মাসটা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্ব বহন করে। তার পশ্চাতের কারণ তোমরা নিশ্চয়ই জানো। তারপরে আমি বলি, ফেব্রুয়ারি মাসটা ভাষার মাস। আমাদের এই ভাষার মাস ফেব্রুয়ারি মাস। আমরা জানি 1952 সালে 21শে ফেব্রুয়ারি কী হয়েছিল আমরা প্রত্যেকেই জানি। আর জানা তো আমাদের একান্ত অবশ্যই কর্তব্য, আমরা জানিও বটে। আর যেহেতু ভাষার মাস, আর মানুষের পরিচয় নির্ণয় কি? মাতৃভাষা। তারা এই মাতৃভাষা, আর আমাদের এই মাতৃভাষার সাথে অনেক কষ্টের, অনেক যন্ত্রণার একটা ইতিহাস জড়িত। সেই ইতিহাসটা কি কিছুটা তোমাদের সঙ্গে আজ আমি বলি। তোমরা জানো, তারপরেও শুনো, বইপত্র পড়ো। আমাদের পুরোনো দিনে আমরা ভাষাটা কিভাবে পেলাম, 71 সালে স্বাধীনতা কিভাবে পেলাম, এগুলো বাংলাদেশের প্রত্যেক নাগরিক হিসাবে তোমাদের অবশ্যই দায়িত্ব কর্তব্য জানা উচিত। তাই মনে করছি এই ইতিহাসের পশ্চাতে কি আছে? এই বাংলা ভাষার ইতিহাসের পশ্চাতে অনেক কষ্ট, অনেক যন্ত্রণার একটা ইতিহাস আছে, তাই না? মার ভাষা, আমরা মাকে মা বলে ডাকি। এই মা ডাকার যে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল 1952 সালে 21শে ফেব্রুয়ারি, তার পরিসমাপ্তি ঘটল আর এক সাগর রক্তখানি রাজপথ রঞ্জিত করার মাধ্যমে। রাজপথটা রঞ্জিত করেছিল কারা? তৎকালীন সময়ের ছাত্র, সাধারণ জনগণ, অনেকে, নাম না যেন অনেক শহীদ, গুটি কয়েক নাম বলে কিন্তু আমরা শহীদদের পুরো তালিকা পেতে পারি না। সেখানে সালাম, বরকত, রফিকেরা যেমন ছিল, তেমনই সাধারণ জনগণ, শ্রমিক, মজুর, ছোট বাচ্চা শ্রেণী, ছোট ছোট ছেলেরাও ছিল। সেজন্য কোনো শহীদের অবদান, কোনো শহীদের রক্ত বৃথা যায়নি। বিধায় আমরা সেই বাংলা ভাষা আন্দোলনটাকে আজকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পেরেছি, তাই না? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা আমরা কখন পেলাম? 1952 সালে তো আমরা ভাষার জন্য রক্ত দিলাম, আর এর পরিসমাপ্তি মানে সারা বিশ্বে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 1999 সালের 17ই নভেম্বর থেকে। এই মাতৃভাষাটা শুধু আমাদের বাংলাদেশের ক্ষুদ্র পরিসরে ছোট একটা দেশ বটে আমরা, কিন্তু আমাদের ইতিহাসটা অনেক বৃহৎ, অনেক বড়। সেই ইতিহাসটার বড় পিছনে কি এই ক্ষুদ্র দেশের এক ভাষা বাংলা। এই বাংলা আমার মায়ের ভাষা। এই ভাষাটা কিন্তু শুধু আমাদের দেশেই সীমাবদ্ধ আজ নাই, বিশ্বের প্রত্যেকটি দেশে আজ আমরা যেমন উদযাপন করছি 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসেবে, সেরকম বিশ্বের প্রত্যেকটি দেশে এই দিবসটি পালন করা হয় সগৌরবে, অনেক আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে। কিন্তু এই রক্তদানের ইতিহাসটা, আর আমরাই একমাত্র পৃথিবীতে, আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছিলাম, তাই না? আমাদের মতো কোনো জাতি, তোমরা ইতিহাস পর্যবেক্ষণ পড়বে, দেখবে কোনো জাতি ভাষার জন্য রক্ত দেয়নি। সে গৌরবের অধিকারী কিন্তু আমরা। আর 71 সালের মুক্তিযুদ্ধটাও দেখো, দীর্ঘ মাত্র 9 মাসে আমরা স্বাধীন হয়েছিলাম। এরকম ইতিহাসও কিন্তু অনেক দেশের স্বাধীনতা তারা পেয়েছিল, বিজয় তারা পেয়েছিল, বিজয়টা আমরা খুব স্বল্প টাইমে পেয়েছিলাম। এরকম ইতিহাসও কিন্তু আমাদেরই। এই জন্য বাঙালি হিসাবে আমরা অনেক গৌরবের অধিকারী। আমরা অনেক অনেক কিছু পেয়েছি, অনেক কিছু যেমন হারিয়েছি, হারানোর বেদনাও যেমন আছে, পাশাপাশি আনন্দ আর গৌরবের বেদনাটাও আমাদের কম নয়। এই যেমন ভাষা দিবসে আমরা মাকে মা বলে আজ ডাকছি, মাকে বুকে জড়িয়ে দিতে পারছি, দেশ মাকে, নিজের মাকে মা বলে ডাকতে পারছি। মা বলার অধিকারটা হরণ করতে চেয়েছিল তৎকালীন পশ্চিম পাকিস্তানের সৌর শাসক। তাদের এই চেষ্টা সফল হয়নি। আমাদের দেশের প্রত্যেকটা নাগরিকের মনে যে সোচ্চার একটা মনোভাব, যে বিদ্রোহী একটা সত্তা কাজ করেছিল, তখন উদ্দীপ্ত করেছিল তাদের ঝাঁপিয়ে পড়তে, রাজপথকে রঞ্জিত করে হলে মায়ের ভাষাকে রক্ত দিয়ে হলে, শরীরের এক রক্তবিন্দু থাকতেও আমরা মায়ের ভাষাকে ছাড়ব না। তার ফলশ্রুতি স্বরূপ আমরা পেয়েছিলাম কি? আমাদের মাতৃভাষাকে, তাই না? এই ভাষাটা তো অবশ্যই গৌরবের। আর তোমরা আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক, সেই হিসাবে তোমাদের দায়িত্ব কিন্তু অনেক। তাই তোমাদের নৈতিক দায়িত্ব অনেক। তাই 8ই ফাল্গুনের সেই
সেই 8ই ফাল্গুনের চেতনায় উদ্দীপ্ত হোক তোমাদের মন, চিন্তা, চেতনা। তোমরা এগিয়ে যাও তোমাদের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে। ভাষাকে, মাকে, আমাদের সমস্ত সংস্কৃতি, আমাদের সমস্ত ইতিহাস, সমস্ত কিছুকে সঙ্গে নিয়ে, কোনো কিছু ফেলে নয়, সমস্ত কিছুকে বক্ষে ধারণ করে সেই প্রেরণায় উদ্দীপ্ত হোক আমাদের অন্তর, আমাদের মন। আমরা তাহলে আমাদের সঠিক দিশা, সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারব। যাক, সে কথা ফাল্গুনের রঙে রঙিন হোক তোমাদের মন, সেই সঙ্গে তোমাদের ভবিষ্যৎ জীবনটাও রঙে রঙিন হোক। যেন ফ্যাকাশে একটা দিন তোমাদের জীবনে কখনোই না আসে। নিশ্চিম ফ্যাকাশে অন্ধকারটা যেন কাউকে গ্রাস না করে। তোমাদের রঙে রঙিন হয়ে সারা জীবনটা তোমরা সুখে স্বস্তিতে আনন্দে থাকতে পারো, ভালো দেশকে এগিয়ে নিয়ে যেতে পারো। সেই লক্ষ্যে এগিয়ে চলো। বিজয় তোমাদের সুনিশ্চিত। তার পশ্চাতে তোমাদের শিক্ষাটাকে সঙ্গে অবশ্যই রাখতে হবে। এই শিক্ষার কথা বলতে গেলে আসে আমাদের বিগত দিনে আমরা যে ক্লাসগুলো করেছি, আমরা অনেকগুলো কয়েকটা গল্প, প্রবন্ধ পড়ে ফেলেছি। আর আজ আমরা পড়বো কি? আজও আমরা একটা ছোট গল্প পড়ব। বিখ্যাত একটা নামকরা এবং জনপ্রিয় ছোট গল্প, সেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের মাসি পিসি। মাসি পিসিটা তোমাদের পাঠ্য যেহেতু আছে, ছোট গল্প, এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই যে তোমাদের একটা বিষয় আমি বলেছিলাম, বন্দ্যোপাধ্যায়, এই দেখো মাসি পিসি গল্পের ভিতরে লেখকের নাম দেখো মানিক বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, এই টাইপের নামের বানানগুলো কিন্তু তোমরা যে গল্পটা পড়তে যাচ্ছ সর্বাগ্রে সেটা তোমরা লক্ষ্য করবে। যেহেতু মাসি পিসি পড়বে, পড়ার পূর্বেই তোমরা রাইটারের নামের বানানটা অবশ্যই দেখবে। সেটা দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় বানানটা কেমন? ব তন্তন্নয় দো জফলা আকার বন্ধ, এই যে বন্দ্যোপাধ্যায়, এই পাধ্যায়, এই টাইপের বানানগুলো। এই বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, চট্টোপাধ্যায়, বারবার বলেছি তোমাদের নামের বানানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে। যদি লক্ষ্য না করো, পরীক্ষক যদি তোমাদের খাতায় সব নামের বানান ভুল পায়, তো অবশ্যই তোমরা সেটা দেখা যাচ্ছে তার নাম্বারটা দেয়া তার ইচ্ছার উপর নির্ভর করবে। কারণ সে বিরক্ত বোধ করবে যে তুমি গল্প একটা পড়ছো, লেখকের নামই জানো না, তাহলে তোমরা কি গল্প শিখলে? এখানে মানিক বন্দ্যোপাধ্যায়, যেহেতু তার জন্ম সালটা দিয়ে আমরা তার লেখক পরিচিতিটা কিছু আলোচনা করি, অল্প কিছু বলে। লেখক পরিচিতি, তার জন্মসালটা দেখো 1908 খ্রিস্টাব্দে 19শে মে বিহারের সাঁওতাল পরগনায় দুমকা শহরে। এটা কোথায়? এখন বর্তমানে বাংলাদেশে কিন্তু না, তখন কিন্তু ভারতবর্ষ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান একত্রিত একটা দেশ ছিল দেশভাগের পূর্বে। তোমরা সকলেই হয়তো এটা জানো। তা ওনার জন্ম যেহেতু 1908 সালে, তখন কিন্তু এই সব কিছুই একটা দেশের সীমানা, একটা গণ্ডিতে আবদ্ধ ছিল। এখন তো ভেঙে 3টি দেশ হয়েছে, তখন একটি দেশই ছিল। তখনকার সময় ওনার মামা বাড়িতে, এখানে 1908 খ্রিস্টাব্দে 19শে মে বিহারের সাঁওতাল পরগনা, বিহার রাজ্যের ওখানে, বিহার একটা প্রদেশ, ওখানকে ওই রাজ্যে ওনার জন্ম হয়েছিল, ভারতের ভিতরে, ওখানে ভারতবর্ষের ভিতরে, সেখানে বিহারের সাঁওতাল পরগনা। দেখো সাঁওতাল পরগনা, তখন সেখানকার সাঁওতাল মানে নিম্ন শ্রেণীর বসবাস, এমন একটা শ্রেণীর ভিতরে, মানে ওই টাইপের জায়গায় তার বসবাস হতো। এই জন্য তার লেখনীতে আমরা নিম্ন শ্রেণীর ব্যক্তিদের দেখতে পাই, যন্ত্রণার কথা শুনতে পাই, তাদের জীবনটা উনি অনেক কাছ থেকে দেখেছিলেন, তো তাই। আর পৈতৃক বাড়ি কোথায়? ঢাকার বিক্রমপুরে। পৈতৃক বাড়ি কিন্তু ওই ঢাকার বিক্রমপুরে ওনার পৈতৃক বাড়ি ছিল। আর ডাক্তার মৃত্যু হয়েছিল, ওনার পাশাপাশি মৃত্যু সালটাও মনে রাখি আমরা, 1956 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর কলকাতায়। মৃত্যুটাও তার কলকাতাতেই হয়েছিল 1956-তে। মার নাম নীরদা সুন্দরী দেবী, আর পিতা হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। নামটা এখানে বাবার ডাক নাম ওনার কি ছিল? মানিক। আর জীবনকাল, তার জীবনের স্থায়িত্বকাল মাত্র 48 বছর। এই 48 বছর বয়সের ভিতর তিনি প্রবন্ধ, গল্প, উপন্যাস, অনেক কিছু লিখে গেছেন, নাটক, সমস্ত কিছু লিখে গেছেন। এই স্বল্প পরিসর জীবনেও তার সাহিত্য জগতের ব্যাপ্তি অনেক, কোনো অংশে কম নয়, কিন্তু অনেকটাই। তারপর জীবনকাল, প্রথম গল্পটা অতসী মামি। বন্ধুদের সঙ্গে বাজি ধরে, কলেজে পড়ার সময় উনি বন্ধুদের সঙ্গে বাজি ধরে মাত্র 20 বছর বয়সে অতসী মামি লিখে আলোড়ন সাড়া জাগিয়েছিলেন।
আর সাহিত্যকর্মের ভিতরে উপন্যাস দেখো, উপন্যাসটা বিখ্যাত একটা উপন্যাস আমরা কিন্তু অনেকেই জানি, সেটা কি পদ্মা নদীর মাঝি চলচ্চিত্র হয়েছে, এটা হয়তো তোমরা দেখে থাকলেও দেখতে পারো। পদ্মা নদীর মাঝি, তারপরে জননী, দিবারাত্রি কাব্য, পুতুল নাচের ইতিকথা ইত্যাদি আরও আছে। এইগুলি তিনি উপন্যাস লিখেছিলেন। আর ছোট গল্প লিখেছিলেন প্রাগৈতিহাসিক, হলুদ পোড়া, সরীসৃপ ইত্যাদি আরও অনেকে আছে। আর এছাড়াও বিজ্ঞান ও লেখক কিছু কবিতা, কিছু কবিতা, নাটক, প্রবন্ধ, আমি তো আগেই বলেছি কবিতা, নাটক, প্রবন্ধ, এগুলি ডায়েরি ইত্যাদিও তিনি রচনা করেছিলেন। আর গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দেখো, মাসি পিসিটা আমরা এই যে গল্পটা মাসি পিসি পড়তে যাচ্ছি, এটা কত সালে, কখন, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এটা কিন্তু বহু নির্বাচনে আমি সবসময় বলি পাঠ পরিস্থিতি তোমরা পড়বে। পাঠ পরিস্থিতির ভিতর এই প্রশ্নগুলি আছে। পাঠ পরিস্থিতি যদি তোমরা পড়ো দেখবে ওর ভিতর অনেকগুলি প্রশ্ন তোমরা দাঁড় করাতে পারছো। কত সালে, এখানেও আমি যদিও লিখে, তোমরা পড়বে তো অবশ্যই, আমি সংক্ষিপ্ত আকারে কিছুটা তোমাদের লিখে দেখাচ্ছি। মাসি পিসি গল্পটি প্রথম পূর্বাশা পত্রিকায় 1352 বঙ্গাব্দে এটা প্রকাশিত হয়েছিল। কোন পত্রিকায় যদি বলা হয় মাসি পিসি প্রথম কোন পত্রিকায় কত সালে, সাল বললে তো এইটা বললো 1352। আর কোন গল্পটি প্রথম কোন পত্রিকায়, পূর্বাশায় প্রকাশিত হয়েছিল। আর চৈত্র সংখ্যায়, কোন সংখ্যায়, তখন কিন্তু এক একটা সংখ্যা ভিত্তিক আকারে পত্রিকা প্রকাশিত, আজকের মতো এত পত্রিকার বিস্তৃতি তখন ছিল না। কিছু উল্লেখযোগ্য পত্রিকা প্রকাশিত হতো, সেটা ছিল মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক, এইভাবে সেটা যে হিসাবে এইভাবে প্রকাশিত হতো। তখন সংখ্যা ছিল চৈত্র সংখ্যা, এটা প্রকাশিত হয়েছিল এপ্রিল মাসে। আর ইংরেজি সাল যদি আসে 1946, এবং পরেও এটা সংকলিত হয়েছিল। তখন কথা সংকলিত পরিস্থিতির অক্টোবর সংখ্যায় এটা প্রকাশিত হয়েছিল 1946 সালে। 46 সালে একটা বর্তমান পাঠ, আমরা যে বর্তমান পাঠটা গ্রহণ করছি মাসি পিসি, এই পাঠটা কোথায় আমরা পাবো? এটা পাবো ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলীর 5ম খণ্ডে। এই অংশটা, এই মাসি পিসিটা আমরা সেখানে পেতে পারি। এই মাসি পিসি লেখা হয়েছিল। এই মাসি পিসি গল্পটি একটি ছোট গল্প, পূর্বেই বলেছি। তখনকার নারী সমাজের যে বঞ্চনা, যে কষ্ট, যে সংগ্রাম, যে অত্যাচার, যে যৌতুকের জন্য যন্ত্রণা, অত্যাচারে নিষ্পেষিত জীবন, এই জীবনগুলোই বর্ণিত হয়েছে। দুই বিধবা নারী জীবন সংগ্রাম, পাশাপাশি একটি মেয়ের স্বামী দ্বারা নির্যাতিত এক পিতৃমাতৃহীন এক তরুণীর জীবন কাহিনী এই গল্পের মূল বিষয়টা আছে। তাই এই গল্পের মূল শিক্ষা থেকে আমরা কি পেতে পারি? এই গল্প তো আমরা পড়বো, এর শিখন ফল কি, এর শিক্ষাটা কি, আমরা কি শিক্ষা পেতে পারি? গল্পের মূল শিক্ষাটা হচ্ছে পিতৃমাতৃহীন এক তরুণীর জীবন কাহিনী এতে বর্ণিত হয়েছে। আর পাশাপাশি দুইজন নারী কিভাবে প্রতিকূল অবস্থার মধ্য থেকে এই যে নিজেদের টিকিয়ে আহ্লাদিকেও টিকিয়ে রেখেছেন, এই শিক্ষা এই গল্পে রয়েছে। তেমনি আমাদের সমাজে যে পুরুষতান্ত্রিক চিন্তা চেতনা, যেগুলো দমন করে নারীদের দিকে একটি সুন্দর সহানুভূতি ও অনুভূতিশীল ভালোবাসাপূর্ণ দৃষ্টি রাখা প্রয়োজন, এই শিক্ষায় গল্পে রয়েছে। এছাড়া একতাই বল এবং প্রতিবাদী মুক্তি, এই শিক্ষা দুটিও এই গুরুত্ব বহন করে। এখানে যা আছে মূল শিক্ষা এই। আর শিখন ফল আমরা এর থেকে কি শিখবো? পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর প্রতি শোষণ, বঞ্চনা, অন্যায়ের, অত্যাচারের কথা বর্ণনা করা হয়েছে গল্পে। আর দেখবো আরেকটা বিষয় এর থেকে আরো শিখবো কি, বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে নারীর প্রতিবাদ। বৈষম্যমূলক সমাজে যে প্রতিনিয়ত নারীর প্রতি যে বৈষম্য, এই বৈষম্যটার বিরুদ্ধে আমরা এই গল্পে কি দেখবো? একটা প্রতিবাদ দেখবো। আর দেখবো অস্তিত্ব রক্ষায় যা নারীর জীবন সংগ্রামের চিত্র। অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে নিজেকে টিকিয়ে রাখার জন্য পরিবেশ পরিস্থিতি, সমাজ সামাজিকতার প্রতিটা স্তরে নিজেকে টিকিয়ে রেখে নিজের অস্তিত্ব প্রমাণ করার একটা প্রয়াস এই গল্পে আমরা দেখতে পাই দুই বিধবা নারীর মধ্যে। এটা আমরা দেখতে পারবো। নারীর প্রতি শ্রদ্ধাশীল মনোভাব ও গুরুত্বপূর্ণ। আর তৎকালীন সময়ে যৌতুক প্রথার জন্য কোনো মেয়ে সহজ সাবলীলভাবে সংসার জন্য করতে পারেনি, এমনও একটা রূপ আমরা এর ভিতরে দেখতে পাবো। নারীর প্রতি সহিংস যে অত্যাচার, যে নির্যাতন, ভাবার ভিতর চিন্তা চেতনায় আসে না, এমন কঠিন শাস্তি বিধানের কথাও এখানে আছে নারীর প্রতি, যেটা
নারীকে স্বামী দ্বারা অত্যাচারিত শাস্তিপ্রাপ্ত হয়েছে এমন নারীর অস্তিত্ব আমরা এই গল্পে দেখতে পারবো। তারপর আর কি পাই এর ভিতরে উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে কি আছে? মাসি পিসি, মাসি আর পিসি। মাসি কি? মায়ের বোন মাসি, আর বাবার বোন কি? পিসি। মাসি পিসি আমরা বললাম, মায়ের বোন মাসি আর বাবার বোন পিসি, এদের দুইজনকে কেন্দ্রীয় চরিত্রে বসিয়ে গল্পটা রচনা করা হয়েছে। তারপরে পিসি আল্লাদি, আর একটা চরিত্র আছে আহলাদি। আল্লাদি বলবো না আমরা, আল্লাদি বললে আহলাদি এই নামটা। মাসি পিসি আল্লাদি, কৈলেশ, রহমান, তারপরে জগু, কানাই চৌকিদার, বকুল, দারোগা, পেয়াদা ইত্যাদি উল্লেখযোগ্য চরিত্রগুলি আমরা এই মাসি পিসির ভিতরে দেখতে পাই। নামের ক্ষেত্রে দেখো মাসি পিসির একজনের বোনজি আর একজনের ভাইজি। এই আল্লাদিকে কেন্দ্র করে মাসি পিসির জীবনের সামনে এগিয়ে যাওয়া, চলা, সমাজে টিকে থাকার সংগ্রাম সমস্ত কিছুই মাসি পিসি আহ্লাদিকে কেন্দ্র করেই ঘটেছিল। আহলাদির বানানটা দেখো, আসবে হয় আহলাদি, এই যে আহলাদি ল আছে দেখেছো, ল আছে আহলাদি। আমরা যদি আহলাদি পড়ি, আহলাদি পড়লে হয়ে যাবে আহলাদি, লাদি, এইটা হয়ে যাবে, কিন্তু না, এটা ভুল। আমরা বলতে পারি আহলাদি। আর নিচে একটা হ আছে দেখো, এই যে হটা আসছে, ল আছে, এই যে আহলাদি, এইটা আছে ঠিক, এটা ভুল, এটা ঠিক। যেহেতু আহলাদি আমরা উচ্চারণ করবো, আহলাদি আল্লাদি নয়। আল্লাদিকে কেন্দ্র করে মাসি পিসির জীবন আবর্তিত হয়েছে। কেমন? তৎকালীন সময় যে দেখো আমরা দেখেছি কি সভ্যতার সেই শুরু থেকে আমরা যুগে যুগে কি দেখেছি? সভ্যতার শুরু থেকে আমরা যুগে যুগে পুরুষতান্ত্রিক মানসিকতার যে কারণে নারী যাদের শোষিত, বঞ্চিত, নির্যাতিত, অবহেলিত, উপেক্ষিত, এই যে আমরা একটা দৃশ্য দেখেছি, সেই সভ্যতার আদিম যুগ থেকে শুরু হয়েছিল। সে আদিম যুগ থেকে এখনো পর্যন্ত আমরা সেই সব কিছুর থেকে অতিক্রম করে আমরা একটা সভ্য সমাজে, হয়তো আমাদের একটা সভ্য সমাজ আমাদের তৈরি হয়েছে বটে, কিন্তু সেই সভ্য সমাজেও নারীরা কিন্তু ঘুমরে রাতের আধারে, হয়তো অনেক শিক্ষিত সমাজেও আমরা নারী নির্যাতন দেখে থাকি। অনেকেই অনেক সময় চাপা থাকে ঘটনাটা, দেখা যাচ্ছে সম্মানের ভয়ে, আত্মসম্মানকে একটা যন্ত্রণার ভিতর না ফেলার জন্য নারীরা হয়তো চুপচাপ থাকে, সেটা প্রকাশ করে না। তার বহিঃপ্রকাশ আমরা সভ্য সমাজে দেখতে হয়তো অনেক সময় পারি না, অনেক সময় পত্রপত্রিকায় আমরা দেখে থাকি। ঢাকা ভার্সিটির মতো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেটা বলা হয়, সেখানেও কিন্তু ঢাকা ভার্সিটির টিচার একজনও এরকম স্বামী দ্বারা নির্যাতিত হয়ে চক্ষু হারিয়েছিলেন, সেটা পেপারে এসেছিল। এইরকম একটা সভ্য সমাজেও কিন্তু নারীরা নিরাপদ না। নারীরা সব জায়গায় একটা যন্ত্রণা, কষ্ট, অত্যাচার এর মাধ্যমে জীবন অতিবাহিত করছে। সেই সভ্যতার উষা লগ্ন থেকে আজও পর্যন্ত তা বয়ে চলেছে নারীরা। তা বয়ে চলেছে দেখে লাঞ্ছিত আর নারীরা অবমূল্যায়িত। প্রত্যেকটা ক্ষেত্রে তাদের মূল্যায়ন করা হয় না, না সমাজে, না সংসারে, না রাষ্ট্রে, না দেশের মানে বাইরের জগতে, কর্মজগতে, প্রতিটা ক্ষেত্রে নারীকে যেন উপেক্ষার একটা বস্তু মনে করা, একটা ভোগ্যপণ্য মনে করা। এবং রাস্তাঘাটে মেয়েরা বেরোলে তাদের একটা মানুষ হিসাবে নয়, ভোগ্যপণ্য হিসাবে দেখা হয়। তার জন্য তো আজও দেখো চারিদিকে ধর্ষণের এবং মেয়েদের লাঞ্ছিত, বাইরে পথে ঘাটে অনেক যন্ত্রণার শিকার হতে হয়, কষ্টের অনেক পরিস্থিতির শিকার হতে হয়, যে পরিস্থিতির শিকার আমাদের আদৌ কাম্য নয়। আজও আমরা সমাজের থেকে সেই সমস্যাগুলো উত্তরণ ঘটে একটা সভ্য সমাজের সৃষ্টি করতে পারিনি। হয়তো আমাদের লৌকিকতায়, আমাদের খাতাপত্রে, বইপত্র আমরা লৌকিকতা আমরা সব ক্ষেত্রে বলে আমরা সভ্য হয়েছি। আসলে কি আদৌ আমরা সভ্য হয়েছি? যদি সভ্য হয়ে থাকে, এখনো সভ্য সমাজে কেন নারীরা এইভাবে ভোগ্যপণ্য হিসাবে তারা ধর্ষণের শিকার হচ্ছে, যন্ত্রণার শিকার হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে, উপেক্ষার শিকার হচ্ছে? এই প্রশ্ন আমি রেখে গেলাম তোমাদের কাছে, এবং তোমরাও দেখবে। এবং এই গল্পটা পড়তে পড়তে আমরা কিন্তু এই যন্ত্রণাগুলো কিছুটা স্পর্শ করতে পারবো অবশ্যই। আর একটা বিষয়, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক, আমি তো বললাম, রাজনৈতিক কোনো ক্ষেত্রেই নারীরা কিন্তু স্বাধীন নয়। সেই আদিমন্যতার কারণে আজও আমরা কিন্তু
পুরুষদের ভিতরে একটা আদিম একটা মানসিকতার পুরুষের কেবল ভোগ্যপণ্য হিসেবে এখানে দেখা যাচ্ছে। একসময় মানুষের এক কথায় সমাজ জীবনে নারীর কোনো স্বাধীনতা, সামাজিক স্বীকৃতি, আত্মকথা বর্ণনার একটা শক্তি কোনো কিছুই প্রকাশ করতে দেয়া হয় না। এখনো সমাজে দেখা যাচ্ছে, উন্নত সমাজে কিছুই হয় না। অত্যন্ত তাই দেখা যায় নারী অনেক ক্ষেত্রে অত্যন্ত মানবতার জীবনযাপন করে। কিছুটা হয়তো উন্নত হয়েছে, আমি যদি একতরফা সমাজকে এভাবে দায়ী করে থাকি তাহলে কিছুটা হলেও অন্যায় হবে না। কিছুটা তো আমরা হয়েছি অগ্রসর, না হলে আমরা আজ এই স্তরে শিক্ষা গ্রহণ করতে স্কুল কলেজে চৌকাঠ মারাতে পারতাম না। এটা আমাদের জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তোমরা মেয়েরা তোমরা দেশকে দশকে নিজের আত্মপরিচয়কে বড় করে তুলতে হলে শিক্ষাটাকে গ্রহণ করে এগিয়ে চলো। আমি সবসময় কিন্তু এই প্রতিটা ক্লাসে এই একটা কথা মেসেজ তোমাদের আমি দিয়ে থাকি যে শিক্ষা ভিন্ন আমাদের আত্মবঞ্চনা থেকে মুক্তির উপায় নেই। শিক্ষা ভিন্ন নিজের পরিচয় তৈরি করার কোনো উপায় নেই। শিক্ষা ভিন্ন সমাজের কোনো স্তরে আমরা আমাদের নিজেদের প্রতিষ্ঠা দিতে পারবো না। প্রতিষ্ঠার একটা মাত্রই স্তর। আমরা একটা অবস্থানে শিক্ষা দীক্ষায় জ্ঞান গরিমা একটা মর্যাদার আসলে তখনই অধিষ্ঠিত হতে পারবো যখন শিক্ষাটাকে শিক্ষার মতো ধরে সেই একটা লক্ষ্যে পৌঁছে একটা অবস্থান নিজেদের শিক্ষাকে সাথে নিয়ে এগিয়ে একটা লক্ষ্যে অবশ্যই আমরা পৌঁছাতে পারবো। শিক্ষাকে অবশ্যই এই জন্য আমরা নিজ থেকে আমাদের জীবন থেকে কারো জীবন থেকে বিচ্ছিন্ন করানো। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস যেমন আমরা নিচ্ছি, শিক্ষাটাকে তেমন শ্বাস প্রশ্বাসের মতো নিজের ভিতর গ্রহণ করো, ধারণ করো, তাহলেই আমাদের অবস্থান উন্নতি সম্ভব। আমরা যে বঞ্চনা শোষণের শিকার সেটি থেকে পরিত্রাণের পথ তুমি যেমন পাবে, সমাজকেও দেখাতে পারবে। আর আমরা যদি এই স্তরে এসে তোমরা যদি স্কুল কলেজে এসে তোমরা যদি উন্নয়ন না করতে পারো, সমাজের কিছু নিম্ন শ্রেণীর মেয়েরা রয়েছে যাদের বঞ্চনা তো আরও বেশি, যারা যৌতুক দ্বারা নিষ্পেষিত, স্বামীর অমানসিক নির্যাতন, যন্ত্রণা, কলকে পোড়া শেখা, রশি দিয়ে বেঁধে রাখা, খেতে না দেয়া, ঝাঁটাপেটা করা, এইরকম অমানসিক নির্যাতন, যে নির্যাতনের দৃশ্য আমরা আহ্লাদের মতো তার স্বামী দ্বারা যকু দ্বারা নির্যাতিত হয়েছিল, আমরা সেটা পড়তে পাবো, অবশ্যই পাবো। আলোচ্য মাসিপিসি গল্পে এ ধরনের তিনি আর লেখক যেহেতু নারী সমাজের এই দৃশ্য তখন দেখেছিলেন, নিম্ন শ্রেণীর আশপাশে উনি যেখানে জন্মগ্রহণ করেছেন সমাজের নিচু শ্রেণীর বসবাস ছিল, গরিব দরিদ্র শ্রেণীর লেখকের চোখে পড়েছিল তাদের জীবনযাত্রা, তাদের লাইফস্টাইল তিনি অতি কাছ থেকে দেখেছিলেন বিদায় এই চিত্রগুলো অতি সূক্ষ্মভাবে তিনি গল্পের ভিতর তুলে আনতে পেরেছিলেন। আর অতি সুন্দরভাবে মাসি পিসি দুজন বিধবা, যার একজনের বঞ্জি আর একজনের ভাইজি আহ্লাদি, যাকে কেন্দ্র করে গল্পের গড়ে উঠেছে। যেমন ধরো প্রথম লাইন আমরা গল্প পড়ার ক্ষেত্রে বলে থাকি তোমাদের সবসময় লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দ টিকা পাশাপাশি, আর হচ্ছে প্রত্যেকটা গল্পের লাইন বাই লাইন ধরে পড়া। কেন এখানে প্রশ্ন এমসিকিউ বলো, এমসিকিউ প্রশ্ন করতে সিকিউ প্রশ্ন ক্ষেত্রে অনেক সময় একটা ধারণাও পেতে পারো। আর এমসিকিউর ক্ষেত্রে তো অবশ্যই এমসিকিউ প্রত্যেকটা লাইনে ছাত্রছাত্রী যে কোনো জায়গা থেকে তোমাদের প্রশ্ন তুলে দিতে পারে। এই জন্য এই গল্পের একটা লাইন যদি বাদ রেখে তোমরা পড়তে চাও তাহলে হবে না, সেটা অবশ্যই পড়তে হবে। আর আমি যেহেতু সময় স্বল্পতার কারণে গল্পটা সংক্ষিপ্ত আকারে তোমাদের কাছে বর্ণনা করি, তবে আমি মূল গল্পটুকুই বর্ণনা করে দেবো, তোমরা পাশাপাশি বাড়িতে বসে সুন্দর করে পড়বে। আর গল্পের প্রথম লাইন আর শেষ লাইন আরেকটা উল্লেখযোগ্য হচ্ছে এটা বিষয়টা, গল্পের প্রথম লাইন এবং শেষ লাইন এটা কিন্তু তোমাদের পড়তেই হবে। গল্পের প্রথম লাইনটা পড়ে মনে রাখার বিষয় আন্ডারলাইন করে পড়বে। মনে রাখতে না পারলে গল্পের প্রথম লাইন তুলে দিয়ে একটা প্রশ্ন দিলেও দিতে পারে, শেষ লাইনটা উল্লেখযোগ্য সেটাও দিতে পারে। এই জন্য এগুলো মনে রাখবো। আর গল্পের ভিতরে দেখবা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমরা পড়তে গেলে তোমরা বুঝতে পারবা, আমিও সেগুলো ধরিয়ে দিব, সেগুলো তোমরা আন্ডারলাইন করে রেখে ওর থেকে অনুধাবনমূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, বিভিন্ন প্রশ্নের একটা ধারণা আমরা পাবো। এখানে দেখো প্রথম লাইনটা আমি কিছুটা পড়ি তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথম লাইনটা কি বলা হয়েছে? প্রথম লাইনে বলা হয়েছে শেষ বেলায় খালে এখন পুরো ভাটা, শেষ বেলায় খালে এখন পুরো ভাটা, জল নেমে গিয়ে কাদা ভাঙা, ইট পাটকেল ওজনে ভারী আবর্জনা বেরিয়ে পড়েছে। কংক্রিটের পুলের পাশে খালের ধারে লাগানো শালতি থেকে খড় তোলা হচ্ছে। পাড়ে পাশাপাশি জোড়া লাগানো দুটো বড় শালতি,
বোঝায়। আটিবাটা খড় তিনজনের মাথায় চড়ে গিয়ে জমা হচ্ছে উপরের মস্ত গাদায়। উঠানামার পথে ওরা খড় ফেলে নিয়েছে গাদায়, শালতি থেকে ওদের মাথায় খড় তুলে দিচ্ছে দুজন। একজনের বয়স হয়েছে আদা পাকা চুল, রোগা শরীর, অন্যজন মাঝ বয়সী, বেটে জোয়ান, মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল। এখানে প্রথম বাংলা কী করছে, শেষ বেলায় খালে যখন পুরো ভাটা তখন দুটো শালতি থেকে, শালতি কি, শালতি শব্দের অর্থ শাল কাঠ বা কাঠ দ্বারা নির্মিত এক ধরনের সরু ডোঙা নৌকা। এখানে আমি শব্দ তো কিছু তুলে দিয়েছি, দেখো শালতি, শাল কাঠ দ্বারা নির্মিত বা তাল কাঠের সরু ডোঙা নৌকা, একে শালতি বলা হয়। কদম ছাট, কদম ছাট কথাটা ওখানে আসছে, কদম ছাট রুক্ষ চুল। কদম ফুলটা কেমন হয়, কদম ফুল এই যেরকম হয় না, এরকম এরকম এরকম। কদম ছাট রুক্ষ চুল, যে আধা বয়সী একটা লোক তার মাথায় কদম ছাট চুল, মানে কদম, কদম গাছের ফুলের পেশের মতো এরকম কদম ছাট, যে একটা রুক্ষ তেলবিন, একটা রুক্ষ সূক্ষ্ম চুল, এরকম কদম ছাট সব খাড়া খাড়া যে চুলগুলি কদম ফুলের মতো দেখতে অনেকটা, সেই জন্য কদম ছাট বলা হয়েছে। আর পাশুতে কি, এই শব্দ অর্থের ভিতরে কয়েকটা শব্দ অর্থের কথা আমি বলছি। পাশুতে যে স্থায়ী বন্ধ বা প্যাকাশে, আমরা কোনো যদি ভয়ের সংবাদ, কোনো টেনশনে, কোনো একটা হঠাৎ কোনো অ্যাক্সিডেন্টের খবর, কোনো কিছু খবর শুনতে পাই, দুঃসংবাদ শুনতে পাই, তো আমাদের মুখ ভয়ে পাশুকে মানে স্থায়ী বন্ধ ফ্যাকাশে হয়ে যায়, সেমন একটা রূপ। আর ব্যঞ্জন, ব্যঞ্জন শব্দটা সাধারণত গ্রামগঞ্জে এখনো অনেকে ব্যবহার করে। রান্না করা তরকারি, রান্না করার তরকারিকে ব্যঞ্জন বলা হয়। রসুইঘর, রসুইঘর হচ্ছে রান্নাঘর। আর হচ্ছে কাটারি, কাটবার যন্ত্র, কাটবার যন্ত্রকে কি বলা হয়, কাটারি। আর বেলক্কায় যে অসঙ্গত খবর, এখানে যেহেতু আঞ্চলিক শব্দ, গ্রামে এক এক গ্রামে এক এক রকম আঞ্চলিকতা, আমরা যে কোনো যে পরিবেশে যেখানে থাকি দেখা এক এক অঞ্চলে এক এক আঞ্চলিকতা বিরাজ করে, সেই আঞ্চলিক শব্দই লেখক তার গল্পে সেইভাবেই তুলে ধরেছেন। তখনকার তৎকালীন সময় যে অশিক্ষিত লোকেরা তখনকার সময়ের যে ভাষা ব্যবহার করেছে সেগুলি তুলে দিয়ে আছে। সেই খবর, খবর শব্দ তো খবর শব্দের আঞ্চলিক উচ্চারণ, যে বলেছি আঞ্চলিক। আর মেয়া, এটাও আঞ্চলিক শব্দ। মেয়ে শব্দের, মেয়ে শব্দকে আঞ্চলিকভাবে মেয়া বলা হয়েছে, আঞ্চলিক উচ্চারণে আঞ্চলিক মেয়েকে মেয়া বলা হয়েছে। সেই এই শব্দগুলি, এছাড়াও আরও অনেক অনেক শব্দ অর্থ আছে যেগুলি তোমরা পড়তে 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 অবশ্যই কোনোটা বাদ দিবে না। আমি সবগুলো তুলে দেয়নি, কয়েকটা উল্লেখ করেছি মাত্র। এখানে শেষ বেলায় মাসি পিসি যখন শালতি বেয়ে আসছিলেন, এর ভিতর দুটো নদী বেয়ে, নদী বেয়ে দেখো এখানে, এখানে এই যে নদী, একটা ধরনের কংক্রিটের, এক পাশে কংক্রিটের এই যে পুল, কংক্রিটের পুল, পাশে একটা নদী বয়ে গেছে। এই নদীতে দুটো নৌকা, দুটো নৌকা এখানে যেমন পাশাপাশি বাঁধা বলা হয়েছে না, পাশাপাশি বাঁধা, এই পাশাপাশি এই দুটো নৌকা বাঁধা, এর থেকে খড় তুলছে, এর থেকে খড় তুলছে। এই দূরের থেকে একটা নৌকা আসছে, তাতে মাসি পিসি, এই দূরের নৌকা থেকে মাসি এক পাশে, দুইজনের হাতে লগি, এই যে মাসি এই পাশে পিসি, আর এই পাশে মাঝখানে আল্লাদির অবস্থান। এখানে অবস্থানটা কি, যেমন দূর থেকে দুটো শালতির থেকে খড় তুলে নিচ্ছে দুজন ব্যক্তি, একজনের মাথা বয়স্ক বুড়ো, আর তার নাম রহমান, আর একজনের মধ্যবয়সী যার মাথায় কদম ছাট চুল, আগেই আমরা বলেছি। তারা খড় তুলে তুলে উপরে তুলে রাখছে খড়ের গাদায় রাস্তা বেয়ে। আর এই দিক থেকে তখন দূরের থেকে মাসি পিসি দুজন আসতেছে শালতি বেয়ে, শালকাঠ নির্মিত সরু নৌকা বেয়ে আসতেছে। তখন এখানে আরেকটু পড়লে বোধ হয় পুলের তলা দিয়ে ভাটা টেনে এগিয়ে গেল সরু লম্বা আর একটা শালতি, দুহাত চওড়াও হয়নি, দু মাথায় দাঁড়িয়ে দুজন পৌড়া বিধবা লগি ঠেলছে। এই যে বললাম দুজন পৌড়া বা মহিলা হাতে খেয়েছে লগি, এই লগি ঠেলে ঠেলে ওরা চলছে। এই দুজন পৌড়া মহিলা, একজন মাসি আর একজন পিসি, সামনে মাসি, সম্মুখে তোমরা আরেকটা জিনিস এই পড়তে পড়তে খেয়াল করবা, সম্মুখে সরু এই যে শালতি কাঠের নৌকায় সামনে কি ছিল পিছনে কে ছিল, এরকম প্রশ্ন আসলে সামনে ছিল মাসি, পিছনে পিসি, মাঝখানে বসেছিল আহ্লাদি। আহ্লাদির মাঝখানে বসা, সেই অবস্থা ওরা যখন আসছে, আর রহমানকে হয়তো বলা হয়েছিল, আর মাঝবয়সীকে যোগ কৈলেশ বলেছিল মাসি পিসির সঙ্গে কথা বলবে। তখন মাসি পিসি তখন দূরের কাছাকাছি চলে আসছে, তখন বলছে ও মাসি, ও পিসি, তোমাদের জন্য একটা খবর আছে, তোমরা এসে শোনো। মাসি পিসি বলছে শেষ বেলা, এখন তোমাদের তোমার মুখের থেকে অত গল্প শোনার আমাদের সময় নেই, আমাদের বাড়ি যেতে হবে। তখন বলছে না, যোগুর খবর আছে। যোগুকে
যোগ্য হচ্ছে আহ্লাদির স্বামী, যেহেতু আহ্লাদি নির্যাতনের শিকার হয়ে মাসি পিসির কাছে আশ্রয় গ্রহণ করেছে যোগু, সেহেতু তার বউকে নেওয়ার জন্য একটা খবর পাঠিয়েছে। কার মাধ্যমে? কৈলাসের মাধ্যমে। কৈলাসও দুষ্টু প্রকৃতির লোক, যোগুও তাই। যেমন একজন ব্যক্তির সাথে কোনো একজন মন্দ ব্যক্তির সাথে মন্দ ব্যক্তিরই বন্ধুত্ব হয়। যোগু আর কৈলাস, পাশাপাশি কৈলাস বন্ধুটা কয়লার নায়িকার তালবস্য। এই কৈলাস হচ্ছে যোগুর বন্ধু। সে মাসি পিসিকে খবর দিচ্ছে, তোমরা যে মেয়েকে আটকায় রাখছো, যেহেতু সে যোগুর বউ, তা তোমরা কোন দিশে আটকায় রাখছো, তোমরা এখনো যোগুর কাছে তার বউকে পাঠিয়ে দাও, সে এখন বউ নিতে চাচ্ছে, তুমি আটকায় রাখছো, তোমাদের নামে কেস করবে, তোমরা কখনোই আটকিয়ে রাখতে পারবে না, একজনের স্ত্রীকে আটকিয়ে রাখা সম্ভব না। তখন মাসি পিসি কি বলতেছে, এখানে দেখো মাসি পিসি বলতেছে কি, অবশ্যই না, তোমার কোথায় দেখা হয়েছে যোগুর সঙ্গে? বললো চার দোকানে। বললো চার দোকান না কিসের দোকান? তা তো আমরা জানি যে সুরিখানা, মানে নেশা করতো, ওরা মদ খেত, নেশা করতো, এরকম মাদকাসক্ত ছিল যোগু। মাদকাসক্ত মানুষের ব্রেন তো আসলে ভালো থাকে না, এই জন্য অমানসিকভাবে নির্যাতন করতে পারতো সে তার স্ত্রীকে। সে ইচ্ছা মতো পিটাতো, দড়ি দিয়ে উঠানে বেঁধে রাখতো, ঝাঁটা পিটা করতো, কলকে পোড়া শেখা কি দেখবা যে গ্রাম অঞ্চলে হুকা, ওই মাটির তৈরি করে একটা আগুন থাকে, তাতে ওই আগুনটা উত্তপ্ত হয়, আর কলকে ওই হুকাটা গ্রামের লোকেরা খেয়ে থাকে, গুড়গুড় করে গরম একটা পানি দেওয়া থাকে, উপরে আগুন থাকে, ওই আগুনের কলকে পোড়া শেখাটা কাকে দেওয়া হয়েছিল? আহ্লাদিকে দেওয়া হয়েছিল, ঝাঁটা পিটা করা হয়েছিল, তাকে না খেয়ে রাখা হয়েছিল। এমন অমানসিক অত্যাচার সহ্য করতে না পেরে তারপরে আহ্লাদির 4 মাসের অন্তঃসত্ত্বা, এমন একজন মহিলাকে যেমন অত্যাচার করা হয়, খেতেও তাকে পেটেও খেতে দিত না, তা সেই পরিস্থিতির থেকে মোকাবেলা পরিত্রাণ পাওয়ার জন্য মাসি পিসির কাছে আশ্রয় গ্রহণ করে। খবর আসে যোগু তাকে নিবে। যোগু তো আসলে তাকে নেওয়ার জন্য না, তার বাবা মা কিছু সম্পদ আহ্লাদির জন্য আহ্লাদির ছিল, সেটা রেখে গিয়েছিল, সেই সম্পত্তি ভোগ করার মানুষে আহ্লাদিকে সে নিতে চাচ্ছে, এই ছিল তার মানসিকতা। এটা মাসি পিসি বুঝতে পেরেছিল, বলেছিল মেয়েকে আমরা পেটে শুকিয়ে লাঠি যাত্রা খেতে কখনোই যোগুর বাড়ি আমরা জামাইয়ের বাড়ি পাঠাবো না। জামাই যদি আমাদের এখানে আসে সমস্যা নাই, আমরা তাকে যত্ন করে রাখবো, যত্ন আত্তি করে খাওয়াবো, কিন্তু তাই বলে কখনোই মেয়েকে যন্ত্রণায় দগ্ধ হতে, নীল হতে আমরা জামাইয়ের বাড়ি মেরে ফেলতে আমরা কখনো মেয়েকে পাঠাবো না। তখন কৈলাস ভয় দিচ্ছে, তাহলে তো তোমরা জেলে যাবে, ও যোগু তো কেস করবে বলছে করুক, যা ইচ্ছা হোক, আমরা কখনোই আমাদের মেয়েকে মায়াকে পাঠাবো না। এখানে এই পরিস্থিতিতে ইতিমধ্যে রহমান চোখ গেল, আহ্লাদি ভয়ে ভয়ে নৌকার ভিতর ঘুমটা টেনে বসে আছে। রহমানের দৃষ্টি পড়লো মেয়েটির উপর, মেয়েটি দেখলো তার মেয়ের কথা, সে চিন্তা করলো কিছুদিন আগে রহমানের মেয়ে শ্বশুরবাড়িতে স্বামীর অমানসিক নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছিল। রহমানের মেয়েটা ছিল এই আহ্লাদের চেয়ে আরও ছোটো বয়সে। সে স্বামীর বাড়ি শেষ পর্যন্ত বাবা মার কাছে সে অনেক হাত পা দাপাদাপি করে কান্নাকাটি করেছিল যে আমি আর ফিরে যাব না। কিন্তু বাবা মারা সাধারণত আমাদের সমাজে যে ঘটে থাকে, প্রত্যেকটা বাবা মা স্বামীর ঘর থেকে যদি কোনো মেয়ে ফিরে চলে আসে, তাকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়, যে কষ্ট করো মা বলে দেওয়া হয়, মা একটু কষ্ট সহ্য করো, একটু যন্ত্রণা, শাশুড়ি স্বামী যা বলে একটু মুখ বুঝে সহ্য করো। সহ্য করতে বলা হয় শুধুমাত্র মেয়েটিকে, সহ্য কিন্তু অন্য কাউকে করতে বলা হয় না। মেয়েটিকে সহ্য করতে করতে সহ্য সীমা যখন অতিক্রম হয়ে যায়, তখন মৃত্যু ভিন্ন আর কোনো পথ থাকে না। কোনো মেয়ে আত্মহত্যা করে, আর কোনো মেয়ে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করে। এই হচ্ছে মেয়েদের জীবনযাত্রা। তখনকার সময় আমরা এই গল্পেও তাই পেয়েছিলাম। রহমানের মেয়েটিকে যখন বুঝিয়ে সুঝিয়ে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, তার কিছুদিন পর স্বামীর নির্যাতনে মেয়েটি মারা গেল। এখন এই মেয়েটির মুখে, আহ্লাদের মুখে বসিয়ে বুড়ো রহমানের চোখে জল চলে এলো যে আমার মেয়েটিও তো এরকম ছিল, যদিও বয়সেও ও ছোটো ছিল, তবু আমার মেয়েটিও তো এরকম নির্যাতনের শিকার হয়েছিল। আমি যদি আজ মাসি পিসির মতো না রেখে দিতাম আমার মেয়েকে কাছে, না পাঠানো হলে আজ আমার মেয়ে মৃত্যুবরণ করতো না, আমার মেয়ে বেঁচে থাকতো। এরকম একটা কষ্ট রহমানের মনে জাগলো। পরিস্থিতিতে এভাবে মাসি পিসি উল্টো কৈলাসকে ধমক দিয়ে তারা তাদের বাড়িতে চলে আসলো। এভাবে মাসি পিসি এই মেয়েটিকে ঘিরে, যেহেতু ওকে বাঁচিয়ে রাখতে হবে, ও যেহেতু 4 মাসের অন্তঃসত্ত্বা, ওকে খাদ্য খাবারে কোনো দিকে কষ্ট দিয়ে যাবে না, ও পোশাক আশাক খাদ্য খাবার, মাসি পিসি যতই সংগ্রাম করি, তখনকার সময় দুজন বিধবা পৌরা মহিলা নিজেকে টিকিয়ে রাখার জন্য সমাজ ব্যবস্থায় তাদের কিছু নাই, নিঃস্ব দুইজন বিধবা, সবজি
সবজি বিক্রি করার মতো শহরে শালতি বেয়ে নিয়ে যে সবজি বিক্রি করে এনে এরকম জীবন সংগ্রাম আসলে ভাবা যায় না। একটা ছেলের পক্ষে যা কঠিন তাই দুজন বৃদ্ধ পৌরা মহিলা তাই করে দেখিয়েছে। তৎকালীন সময় থেকেও নিজেদের টিকিয়ে রেখেছে, পাশাপাশি আল্লাহ দিকেও সম্মানের সাথে ভালো পোশাক আশাক দিয়ে, খাদ্য দিয়ে সমস্ত সমাজের রক্তচক্ষু, তারপরে রক্তচক্ষুকে উপেক্ষা করে, লোলুপ দৃষ্টিকে উপেক্ষা করে সমস্ত বদমাইশদের হাত থেকে, অত্যাচার হাত থেকে রক্ষা করার পরিস্থিতি সৃষ্টি করে মাসি পিসি যখন শালতি বেয়ে সবজি শহরে বিক্রি করতে যেত তখন আহ্লাদিকে রেখে যেত, কেননা এই সমাজ ভালো না। তো যদি বাড়িতে রেখে যাওয়া হয় দেখা যাচ্ছে অন্য পুরুষের একটা লোলুপ দৃষ্টি পড়েছিল, যেহেতু একটা লালসার শিকারে পরিণত হতে পারে। এই শিকারে যাতে পরিণত না হয় মাসি পিসি কখনোই তাকে আহ্লাদিকে চক্ষুর আড়াল করেনি। যেখানে যখন গেছে ওকে শান্তি নিয়েই যেত এবং সবজি বিক্রয় করার পর আবার সাথে নিয়ে এসে রেঁধে বেড়ে ওকে মাঝখানে শুয়ে এক পাশে মাসি এক পাশে পিসি কাটারি বটি এগুলো নিজেদের অস্ত্র হাতে করে নিজে মাসি পিসি ছিল অনেক সাহসী। তারা বলতো যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমরা মোকাবিলা করবো, হয়তো আমরা নিজেদের রক্ষা করতে পারবো না তাতে ক্ষতি নেই, আমরা কি করব, আমরা ঝাঁপিয়ে পড়বো তার উপরে দু চারটাকে বেড়ে তারপর নাই মরবো। এমনই একটা মানসিক শক্তি জোর তাদের দুজনের মধ্যে ছিল, যার কারণে কি করতে পেরেছিল, আল্লাহ দিকে তারা রক্ষা করতে পেরেছিল। যেতে একদিনে গল্পটি সব সম্পূর্ণ বলে দেওয়া সম্ভব না, 8 ক্লাসে আমি বিষয়টা আরও ক্লিয়ার করব। আজকে তোমাদের এই পর্যন্তই থাক। আর একটা বিষয় তোমরা লক্ষণীয় দেখো, যে বিষয়টা হচ্ছে তোমরা আজকে এই গল্পটা তো অবশ্যই পড়বে, পাঠ পরিস্থিতি, শব্দ অর্থ টিকা, লেখক পরিস্থিতি এবং গল্পের লাইন ধরে ধরে পড়বে। আর যেহেতু আমরা ভাষার মাস, এই যে ভাষার মাস বসন্ত, আজ প্রকৃতি অন্য রূপে সেজেছে তোমরা দেখেছো। আর ভালো থাকো এই মন নিয়ে, ভাষার মাসে ভাষা শহীদদের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে, তাদের এই ত্যাগকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকের মতো তোমাদের সঙ্গে আমার ক্লাসে পর্যন্তই থাক। তোমরা ভালো থেকো, সুন্দর থেকো, আর কি বলবো, পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত রেখো, কেননা পড়াশোনা ভিন্ন তো নিজস্ব একটা অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে যায়, তাই না? তোমরা অবশ্যই পড়াশোনাটাকে জীবনের মুখ্য, জীবনের মানে সবটা, জীবনের যদি শ্বাস প্রশ্বাসের মতো কিছু একটা ধরে যাই বলে না কেন, জীবনে চালিত করার জন্য, জীবনে ভবিষ্যতে উন্নত স্তরে পৌঁছানোর জন্য, সেই লক্ষ্যে সেই অবস্থানে পৌঁছানোর জন্য তোমাদের এই শিক্ষাটাকে অবশ্যই সঙ্গে রাখবে। আর কি বলো, ভাষার মাস যেহেতু, মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা, এই বাংলা ভাষার উপর তোমরা শ্রদ্ধা ভক্তি রাখবা, বাংলাকে সর্বাকে সব জায়গায় স্থান দেবা। দেখবা যে এই ভাষা দিবসটা পালন করতে যে অনেকে বাড়াবাড়ি করে, বাড়াবাড়ি পর্যায়ে করবা না। ভাষার মর্যাদা যেভাবে রক্ষিত হয়, তোমরা যেহেতু ভবিষ্যৎ নাগরিক, তোমাদের সেই বিষয়টা নিজের ভিতর ধারণ করবে আর পালন করবে। আর 8ই ফাল্গুন, যে ফাল্গুন মাস, এই ফাল্গুনের চেতনা জাতীয়তাবাদের মহান শিক্ষা তোমাদেরকে এগিয়ে নিয়ে যাক, তোমরা সুন্দর আগামী রচনা করো, এই প্রত্যাশা আশাবাদ ব্যক্ত করে তোমাদের সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।